ভূমিকম্প মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে সক্ষম হবেন যে ভূমিকম্প কী, ভূমিকম্পের কারণগুলি কী কী, ভূমিকম্পের প্রভাবগুলি কী কী, ভারতের সিসমিক জোনগুলি কোথায় অবস্থিত, ভূমিকম্প পরিস্থিতিতে অনুসরণ করা সুরক্ষা পদ্ধতিগুলি কী কী, স্বেচ্ছাসেবকদের ভূমিকাগুলো কী কী। নমস্কার, এই মডিউলে আমরা ভূমিকম্প এবং ভূমিকম্প আঘাত হানলে বা বিপর্যয় ঘটালে যে নিরাপত্তা ও প্রশমন পদ্ধতি অনুসরণ করা উচিত তা নিয়ে আলোচনা করব। এবার জেনে নেওয়া যাক যে ভূমিকম্প কাকে বলে। ভূমিকম্প বলতে পৃথিবীর ভূত্বকের মধ্যে হঠাৎ শক্তির মুক্তির ফলে পৃথিবীর পৃষ্ঠের কম্পনকে বোঝায়। সাধারণত ভূমিকম্প 1 মিনিটেরও কম স্থায়ী হয়। ভূমিকম্প অনেক বড় এলাকায় অনুভূত হতে পারে। ভূমিকম্পের প্রভাব তাদের সময়কাল, স্কেল এবং গভীরতার উপর নির্ভর করে। প্লেট টেকটনিক জানার আগে পৃথিবীর গঠনটা জেনে নেওয়া যাক। পৃথিবী 3টি স্বতন্ত্র স্তর দ্বারা গঠিত। এই স্তরগুলি দেখতে পৃথিবীর পৃষ্ঠে ক্লিক করুন। বেশ কয়েকটি ভূমিকম্প থেকে সিসমোগ্রাম মূল্যায়ন করে বিজ্ঞানীরা নির্ধারণ করেছেন যে পৃথিবী 3টি প্রাথমিক স্তর বা সেল নিয়ে গঠিত। তারা হলো ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। আসুন তাদের প্রত্যেকটি সম্পর্কে জেনে নিই। পৃথিবীর সবচেয়ে বাইরের পৃষ্ঠকে ভূত্বক বলা হয়। ভূত্বক অপেক্ষাকৃত হালকা এবং ভঙ্গুর। ভূত্বকের মধ্যেই বেশিরভাগ ভূমিকম্প হয়। ভূত্বকের ঠিক নিচে এবং পৃথিবীর কোর পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে ম্যান্টেল বলা হয়। ম্যান্টেলটি প্রায় 2900 কিলোমিটার পুরু আধা কঠিন শিলার একটি ঘন এবং গরম স্তর। ম্যান্টেলের নিচে আছে পৃথিবীর কোর অংশ। পৃথিবীর কোর একটি তরল বাইরের কোর এবং একটি কঠিন আভ্যন্তরীণ কোর নিয়ে গঠিত। লিথোস্ফিয়ারের নিচে একটি অপেক্ষাকৃত সংকীর্ণ ভ্রাম্যমাণ অঞ্চল রয়েছে যাকে বলা হয় অ্যাথনোস্ফিয়ার। লিথোস্ফিয়ার হল ভূত্বক এবং উপরের আবরণের অংশ যা উভয়ের সমন্বয়ে গঠিত একটি ভঙ্গুর, অনমনীয় এবং কঠিন স্তর। লিথোস্ফিয়ার হল সবচেয়ে বাইরের যান্ত্রিক স্তর যা একটি ভঙ্গুর, অনমনীয় এবং কঠিন স্তর হিসেবে আচরণ করে। লিথোস্ফিয়ার প্রায় 100 কিলোমিটার পুরু। এখন টেকটনিক প্লেট কী তা জেনে নেওয়া যাক। টেকটনিক প্লেট তত্ত্ব অনুসারে পৃথিবীর বাইরের পৃষ্ঠটি শক্ত প্লেটে বিভক্ত যা 60 থেকে 200 কিলোমিটার পুরু এবং এই প্লেটটি নিচের তরল অঞ্চলের উপরে ভাসছে, যেভাবে সমুদ্রের উপরে বরফগুলি ভেসে থাকে। ভূত্বকের নিচে পাথরের আধা গলিত স্তরগুলির উপর 7টি প্রধান প্লেট এবং বেশ কয়েকটি ছোটোখাটো প্লেট আছে যেগুলি বছরে কয়েক ইঞ্চি নড়াচড়া করে। প্লেট টেকটনিক তত্ত্বটি বিস্তৃত প্রমাণ দ্বারা সমর্থিত যা পৃথিবীর ভূত্বক এবং উপরের আবরণকে বেশ কয়েকটি বড়, পাতলা, অপেক্ষাকৃত অনমনীয় প্লেটগুলির সমন্বয়ে গঠিত বলে মনে করা হয়, যা একে অপরের সাপেক্ষে চলে। প্লেটগুলি সবই বিভিন্ন দিকে এবং বিভিন্ন গতিতে চলছে। কখনো কখনো প্লেটগুলি একসাথে বিধ্বস্ত হয়, একে অপরকে আলাদা করে বা সাইড সোয়াইপ করে। যখন এটি ঘটে এটি সাধারণত ভূমিকম্পে পরিণত হয়। এখন প্লেটের সীমানার ধরন সম্পর্কে জেনে নেওয়া যাক। প্লেটের সীমানা 4 প্রকারের হয়। আসুন তাদের প্রতিটি সম্পর্কে আমরা জেনে নিই। যখন প্লেটগুলি একে অপরের থেকে দূরে সরে যায় তখন নতুন ভূত্বক এবং ভিন্ন সীমানা দেখা যায়। এখানে একটি প্লেট অন্য প্লেটের নিচে ডুবে যায়, ফলে সেখানে অভিসারী সীমানা তৈরি হয় এবং ভূত্বকটি ধ্বংস হয়ে যায়। ট্রান্সফর্ম বাউন্ডারিগুলি ঘটে যেখানে প্লেটগুলি একে অপরের উপর দিয়ে আনুভূমিকভাবে স্লাইড করে। এখানে কোনো ভূত্বক উৎপন্ন বা ধ্বংস হয় না। প্লেটের সীমানা অঞ্চলগুলির বিস্তৃত বেল্ট যেখানে সীমানাগুলি ভালোভাবে চিহ্নিত করা যায় না এবং প্লেটের ঘর্ষণের প্রভাবগুলি বোঝা যায় না। এবার আসুন ভূমিকম্পের আমরা কারণ সম্পর্কে জেনে নিই। অতএব প্লেটগুলি যখন সংকুচিত হয় বা প্রসারিত হয় বা একে অপরের পাশ দিয়ে চলে যায়
তখন তাদের প্রান্তে বিশাল শক্তি তৈরি হয়, যার ফলে শিলাগুলি তীব্রভাবে সরে যায়। তখন একটি ভূমিকম্প তৈরি হয়। প্লেটগুলি সরানোর সাথে সাথে তারা নিজেদের এবং একে অপরের উপর জোর দেয়। বল যথেষ্ট যখন বড় হয়, ভূত্বক তখন ভেঙে যায়। এই ভাঙার ফলে স্ট্রেস শক্তি হিসাবে শক্তি নির্গত হয়, যা তরঙ্গ আকারে পৃথিবীর মধ্যে দিয়ে চলে যায়, যাকে ভূমিকম্প বলা হয়। তো এখন আসুন আমরা ফল্ট সম্পর্কে জেনে নিই। একটি ফল্ট হলো পৃথিবীর চাপের একটি অঞ্চল যেখানে ছিন্ন শিলা একে অপরের উপর স্লাইড করে এবং পৃষ্ঠের উপর একটি ভাঙন তৈরি করে। মূলত চারটি প্রধান ধরনের ফল্ট আছে। সেগুলি হলো ডিপ স্লিপ নর্মাল, ডিপ স্লিপ রিভার্স, স্ট্রাইক স্লিপ এবং তির্যক স্লিপ। এবার আসুন জেনে নিই কীভাবে ভূমিকম্প হয়। প্লেটগুলি দ্রুত একে অপরের উপর দিয়ে পিছলে যায়, যা সিসমিক তরঙ্গ তৈরি করে এবং ভূমি কেঁপে ওঠে। একটি ফাটলের হঠাৎ পিছলে যাওয়ার কারণে একটি ভূমিকম্প হয়। পৃথিবীর ভূত্বক বিভিন্ন স্তর নিয়ে গঠিত। সেগুলি হলো ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। আপনি কি দেখতে পাচ্ছেন যে ভূত্বকের নিচে পৃথিবীর বাকি স্তরগুলির তুলনায় ক্রাস্ট কতটা পাতলা? গলিত ম্যাগমার একটি আধা তরল ম্যান্টেলের স্তর রয়েছে, যাদের উপরের ম্যান্টেল এবং নিচের ম্যান্টেলে দেখা যায়। উপরের ম্যান্টেল এবং ভূত্বক সম্মিলিতভাবে লিথোস্ফিয়ার নামে পরিচিত। ম্যান্টেলের নিচে কোর রয়েছে, যা বাইরের কোর এবং আভ্যন্তরীণ কোরে বিভক্ত। বাইরের কোরটি লোহা এবং নিকেল দিয়ে তৈরি, কিন্তু তাপমাত্রা খুব বেশি হওয়ার কারণে এই ধাতুগুলিকে তাদের গলিত তরল আকারে দেখা যায়। পৃথিবীর কেন্দ্রে এবং বাইরের কোরের নিচে ভিতরের কোরটি রয়েছে। এই স্তরটিও লোহার তৈরি একটি বলের মতো, যা লোহার মতো ভীষণ শক্ত। এটি পৃথিবীর উষ্ণতম অংশ, যেখানকার তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের মতো। আভ্যন্তরীণ কোর শক্ত থাকে, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বল এত বেশি শক্তিশালী যে ধাতুগুলি গরম থাকা সত্ত্বেও তা গলতে পারে না। আপনি যদি বিশ্বের মানচিত্রটি দেখেন, তবে এটি বুঝতে পারবেন যে পৃথিবী সর্বদা এই রকমই দেখা যায় এবং সর্বদা এই রকমই থাকবে। যাই হোক, পৃথিবীর পৃষ্ঠ বর্তমান ঠিক এই রকমই দেখায়, কারণ এটা সবসময় পরিবর্তিত হয়। এই পরিবর্তনগুলি বেশিরভাগই লিথোস্ফিয়ারে ঘটে। পৃথিবীর লিথোস্ফিয়ার অনেক টেকটনিক প্লেটে বিভক্ত, যাদের আকার এবং আকৃতি ভিন্ন ভিন্ন, কিন্তু জিগস পাজেলের মতো শক্তভাবে একসাথে ফিট হয়ে থাকে। 7টি প্রধানত বড় প্লেট আছে এবং বেশ কয়েকটি ছোট ছোট প্লেটও রয়েছে। আমাদের ভূমি এবং মহাসাগরগুলি তাদের উপরে রয়েছে। আপনি কি জানেন যে সমস্ত মহাদেশ আজ আমরা জানি সেগুলি একসময় একটি সুপার মহাদেশ ছিল? এই সুপার মহাদেশটি 335 মিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল এবং আমরা এটিকে প্যানজিয়া বলি। লক্ষ লক্ষ বছর ধরে টেকটনিক প্লেট, যা মহাদেশগুলিকে ধরে রাখে, একে অপরের সাথে তার ধাক্কা খেয়ে এবং একে অন্যকে অন্যদিকে টেনে নিয়ে যায়, যার ফলে এই মহাদেশগুলি গঠিত হয়। এই প্রক্রিয়াটাকে আমরা প্লেট টেকটনিক্স বলে থাকি, তবে কখনো কখনো এটি মহাদেশীয় ড্রিফট হিসাবেও পরিচিত হয়। যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই মহাদেশগুলির কিছু প্রান্ত আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রান্তের মতো দেখায়। বিভিন্ন মহাদেশে সাঁতার কাটতে বা উড়তে পারে না এমন প্রাণীদের জীবাশ্ম পাওয়া গেছে। এটা আরও প্রমাণ প্রদান করে যে সমস্ত মহাদেশ পূর্বে সংযুক্ত ছিল। এইভাবে প্লেটগুলি মহাদেশগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পেরেছিল। এখন ভূমিকম্পের সাথে সম্পর্কিত মূল শব্দগুলি উপস্থাপন করা যাক। এটি সম্পর্কে আরও জানতে প্রতিটি পদে ক্লিক করুন। এপিসেন্টার হলো ভূমিকম্পের উৎসের সরাসরি উপরে পৃথিবী পৃষ্ঠের একটি বিন্দু। ফোকাস বা হাইপোসেন্টার হলো ফল্টের বিন্দু, যেখান থেকে স্লিপ শুরু হয়।
সিসমিক তরঙ্গগুলি ভূমিকম্পের দ্বারা তৈরি হয়, যা কেন্দ্রস্থল থেকে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে এবং এগুলি কেন্দ্রস্থলে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আসুন প্রাথমিক এবং মাধ্যমিক তরঙ্গ সম্পর্কে আমরা জেনে নিই। সাধারণত দুই ধরনের সিসমিক তরঙ্গ থাকে, প্রাথমিক তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গ বা মাধ্যমিক তরঙ্গ। চলুন জেনে নিই তাদের সম্পর্কে। প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ হলো সিসমোগ্রাফে আসা প্রথম তরঙ্গ। পি তরঙ্গ হলো দ্রুততম সিসমিক তরঙ্গ, যা কঠিন, তরল বা গ্যাসের মধ্য দিয়ে যেতে পারে। তারা প্রতি সেকেন্ডে 5 থেকে 8 কিলোমিটার বেগে যাত্রা করে পৃথিবী পৃষ্ঠ বরাবর। তারা যে মাধ্যমটির মধ্য দিয়ে যায় তার উপর তারা কম্প্রেশন এবং বিরলতার প্রভাব ফেলে যায়। কিছু প্রাণী যেমন কুকুর ভূত্বকের উপর ভূমিকম্পের অনেক আগে প্রাইমারি তরঙ্গ অনুভব করতে পারে। মানুষ শুধুমাত্র ভূত্বকের উপর এর প্রভাব অনুভব করতে পারে। সেকেন্ডারি তরঙ্গ বা এস তরঙ্গ হলো ভূমিকম্পের সময় আগত দ্বিতীয় তরঙ্গ। এগুলি প্রাইমারি তরঙ্গের তুলনায় অনেক ধীর এবং শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে। তারা প্রতি সেকেন্ডে 3 থেকে 4.8 কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে। পৃথিবীর স্তরগুলির মধ্য দিয়ে এস তরঙ্গের গতিপথ অধ্যয়ন করার পরে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হন যে পৃথিবীর বাইরের কেন্দ্রটি তরল। ঠিক কখন এবং কোথায় ভূমিকম্প হবে বা কত বড় ভূমিকম্প হবে তা আপাতত বলা কঠিন। এমন কোনো প্রযুক্তি পাওয়া যায়নি যা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। তবে প্রাথমিক এবং সেকেন্ডারি তরঙ্গের মধ্যে গতির পার্থক্য কয়েক সেকেন্ডের জন্য সতর্কতা দিতে পারে সেকেন্ডারি তরঙ্গ বা আরও ধ্বংসাত্মক আঘাত হানার আগে। প্রাথমিক তরঙ্গ শনাক্ত করার সাথে সাথে এই ধরনের তরঙ্গ শনাক্ত করার জন্য যে যন্ত্র রয়েছে তারা একটি সতর্কতা দিতে পারে যে ভূমিকম্প ইতিমধ্যেই ঘটেছে এবং কেন্দ্র থেকে দূরত্বের উপর ভিত্তি করে কয়েক সেকেন্ড পরে দ্বিতীয় তরঙ্গ আঘাত করতে পারে। এখন পৃথিবীতে বিদ্যমান ফল্ট লাইন সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশ্ব ফল্ট লাইন মানচিত্র সারা বিশ্ব জুড়ে প্রধান ফল্ট লাইন দেখায়। পৃথিবী প্রতিনিয়ত নড়ছে, যার কারণে পাথরের ক্রমাগত নড়াচড়া চলছে। শিলাগুলির এই নড়াচড়ার ফলে ফাটল বা বিচ্ছিন্নতা তৈরি হয়, যা একটি ফল্ট হিসাবে পরিচিত। এবার জেনে নেওয়া যাক যে কোন জায়গায় ভূমিকম্প হতে পারে। এছাড়াও যে এলাকাগুলি ফল্ট লাইনের সাথে সংযুক্ত নয় কিন্তু কম বেশি ঝুঁকিপূর্ণ না হয়েও পৃথিবীর যে কোনো জায়গায় ভূমিকম্প ঘটতে পারে। 1993 সালে মহারাষ্ট্রের লাতুর শহরে একটি ভূমিকম্প হয়েছিল, যদিও লাতুর শহরটি সিসমিক জোন 4 বা 5 এর মধ্যে ছিল না। ভূমিকম্প পরিমাপ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। একটি প্রধান কারণ হলো ভূমিকম্পের তীব্রতার স্কেল সম্পর্কে বিশদ তথ্য প্রদান করা। ভূমিকম্প পরিমাপের বিভিন্ন উপায় রয়েছে। আসুন প্রথমে সিসমোগ্রাফ সম্পর্কে আমরা জেনে নিই।
সিসমোগ্রাফ একটি যন্ত্র যা ভূমিকম্পের তীব্রতা এবং সময়কাল রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। সিসমোগ্রাফ রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করে। ভূমিকম্পের তীব্রতার পরিমাপ হল রিক্টার ম্যাগনিটিউড স্কেল। স্কেলে প্রতিটি 1 পয়েন্ট বৃদ্ধি কম্পনের পরিমাণের 10 গুণ এবং শক্তির পরিমাণে 33 গুণ নির্দেশ করে। একটি বৃহৎ ভূমিকম্পের দ্বারা নির্গত শক্তি প্রথম পারমাণবিক বোমার শক্তির 10,000 গুণের সমান হতে পারে। এখানে রিক্টার মাত্রা পরিসীমা অনুযায়ী ভূমিকম্পের প্রভাব প্রদর্শন করা চার্ট রয়েছে। এখানে ভারতের বড় ভূমিকম্পের তালিকা রয়েছে, যার মাত্রা 6-এর বেশি। পরিসংখ্যান অনুসারে 1800 থেকে 2023 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে 3383টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ছবিতে লাল বিন্দুগুলি সেই সময়ের একটি ভূমিকম্পের ঘটনাকে চিহ্নিত করে। মানচিত্রে চিহ্নিত ভূমিকম্পের ঘটনাগুলি রিক্টার স্কেলে মান 5 বা তার থেকেও বেশি। এবার আসুন আমরা জেনে নিই ভারতের সিসমিক জোন সম্পর্কে। ভূমিকম্পের ঝুঁকির উপর ভিত্তি করে বিশ্বের এবং ভারতের এলাকা বেশ কিছু ভূমিকম্প অঞ্চলে বিভক্ত, যেখানে জোন 2 ন্যূনতম ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং জোন 5 সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে মানা হয়। যাই হোক, ভূমিকম্পের তীব্রতার উপর নির্ভর করে কিছু আলাদা জোন আছে, যেমন জোন 5, জোন 4, জোন 3 এবং জোন 2। তাদের সম্পর্কে আরও জানতে প্রতিটি জোনে ক্লিক করুন। জোন 5 বলতে সেই অঞ্চলগুলিকে বোঝায় যেগুলি 8 বা তার বেশি মাত্রার ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে ভূমিকম্প সম্পূর্ণ আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং জীবন ও সম্পত্তির যথেষ্ট ক্ষতি করতে পারে। উত্তর পূর্ব রাজ্য, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, গুজরাট, বিহার, উত্তরাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চলের অধীনে আসে। জোন 5 বিহারে ঘটা 1934 সালের ভূমিকম্প, যার মাত্রা ছিল 8.0, সেটি একটি অন্যতম ঘটনা। আংশিক বা সম্পূর্ণভাবে ধসে বিল্ডিংগুলিতে বড় ক্ষতি হয়। এই অঞ্চলে ভূমিকম্পের সময় রেলপথ বেঁকে যায়, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় এবং মাটিতে ফাটল ধরে ও ভূগর্ভস্থ পাইপ ভেঙে যায়। এবার আমরা বলবো জোন 4 সম্পর্কে। জোন 4 বলতে সেই সমস্ত জায়গাকে বোঝায় যেগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং রিক্টার স্কেলে তার মাত্রা হয় 7.9। এই অঞ্চলগুলি শক্তিশালী ভূমিকম্পের জন্য খুব সংবেদনশীল, যা এমনকি ভারী আসবাবপত্র নড়িয়ে আতঙ্কের সৃষ্টি করে। জম্মু ও কাশ্মীর, উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, বিহার, দিল্লি, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্জাব, সিকিম, গুজরাট, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপ এই অঞ্চলের অধীনে আসে। 4 জুন 2001 সালে গুজরাটে 7.7 মাত্রার ভূমিকম্প অন্যতম প্রধান ঘটনা। এই ধরনের ভূমিকম্পের কারণে সুপরিকল্পিত কাঠামোযুক্ত ভবনের মাঝারি ক্ষতি হতে পারে। খারাপ কাঠামোর বাড়িগুলির প্রভূত ক্ষতি সাধন হতে পারে। এছাড়াও পাহাড়ি খাড়া ঢালে ভূমিধস এবং মাটিতে ফাটল হতে পারে। জোন 3 বলতে সেই অঞ্চলগুলিকে বোঝায় যেগুলি 6.9 পর্যন্ত মাঝারি মাত্রার ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। জোন 3তে উচ্চতর তীব্রতার ভূমিকম্প অনুভূত হতে পারে। ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করে এবং মানুষের দাঁড়ানো কঠিন করে তোলে। এমনকি চলন্ত যানবাহনে থাকা লোকজনও এই ধরনের কম্পন অনুভব করতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাঞ্চল, বিহার, বাংলা, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, কেরল, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র এই অঞ্চলের অধীনে আসে। জোন 3তে লাতুরে 1993 সালে ঘটে যাওয়া ভূমিকম্প, যার মাত্রা ছিল 6.3, এটি একটি অন্যতম প্রধান ঘটনা। ভালো ডিজাইন এবং নির্মাণের স্ট্রাকচার বা বিল্ডিংগুলি সামান্য ক্ষতির সম্মুখীন হয়,
কিন্তু খারাপ ডিজাইনে নির্মিত ভবনগুলি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়। জোন 2 হলো এমন অঞ্চল যেগুলি 4.9 মাত্রা পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা অনুভব করে। এই অঞ্চলটি ভূমিকম্পের জন্য সংবেদনশীল, যা সকলের দ্বারা অনুভূত হতে পারে এবং লোকদেরকে বাইরে দৌড়ানোর জন্য যথেষ্ট ভীত করে তুলতে পারে। থালা বাসন ও কাচের জিনিসপত্র ভেঙে যায়, বই পড়ে যায় এবং ভারী আসবাবপত্র সরে যায়। রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ুর অবশিষ্ট অংশগুলি এই অঞ্চলের অধীনে আসে। জোন 2-এ 2006 সালে ঘটে যাওয়া রাজস্থানের ভূমিকম্প, যার মাত্রা ছিল 4.0, সেটি একটি অন্যতম ঘটনা। প্লাস্টার পড়ে যাওয়ার এবং বিল্ডিংয়ের কিছু ক্ষতির ঘটনাও পরিলক্ষিত হয়। আপনারা অনেকেই সম্ভবত সুনামির কথা শুনেছেন। জলের নিচে ভূমিকম্প বা আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে সুনামি হয়। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী লোকেদের সচেতন থাকতে হবে যে ভূমিকম্পের ফলে সমুদ্রের নিকটবর্তী এলাকাকেও আঘাত হানতে পারে। এখন সুনামির উপর একটি ভিডিও দেখা যাক। ভিডিওটি দেখতে প্লে বাটনে ক্লিক করুন। ಫಸ್ಟ್ ಒಂದಲ್ಲ ಕಡೆ ಅಂಕಲ ಉಳ್ಳಿ ಬಿಡ್ತೀಯ Yeah. Room number 110. Super. ಹೊರಟಿ ಇರುವ ಇಲ್ಲ ಹೊರಟಿನ ತೊಂದರೆ எப்படி இது மேல
ভূমিকম্পের আগে নিজেকে সাহায্য করার জন্য আপনি কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে পারেন। চলুন এগুলো এক এক করে দেখে নিই। ভূমিকম্পের আগে আপনার বাড়ি এবং গাড়ির জন্য একটি দুর্যোগ কিট প্রস্তুত করা উচিত। দুর্যোগ কিটে থাকা উচিত একটি প্রাথমিক চিকিৎসা কিট, শুকনো খাবার, বোতলজাত জল, পাওয়ার ব্যাংক, টর্চ লাইট, উপযুক্ত পোশাক এবং মোবাইল ফোন। এখন ভূমিকম্পের সময় কিছু নিরাপত্তা পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। এখানে আপনার জন্য প্রথম পরিস্থিতি, ধরুন আপনি বাড়িতে আছেন এবং হঠাৎ আপনি একটি শক্তিশালী কম্পন অনুভব করেন। সেই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনি যদি ভূমিকম্পের সময় বাড়ির ভিতরে থাকেন তবে শান্ত থাকুন এবং ভারী টেবিল বা ডেস্কের নিচে নিজেকে কভার করুন। কাঁচের জানলা বা বইয়ের আলমারির মতো কিছু থাকলে যা পড়ে যেতে পারে সেগুলো থেকে আপনি দূরে থাকুন। নিকটবর্তী নিরাপদ স্থানে আপনি সরে যান। ভূমিকম্পের সময় আপনার উচিত একটি নিরাপদ জায়গা বেছে নেওয়া, যেমন একটি শক্ত আসবাবপত্র, যেমন একটি টেবিল বা ডেস্কের নিচে, যেখানে আপনার উপর কিছুই পড়তে পারে না। এবং আপনাকে অনুশীলন করতে হবে ড্রপ, কভার এবং হোল্ড নীতির। শক্ত কিছু জিনিসের নিচে ঝুঁকে যান, সেটিকে ধরে রাখুন এবং আপনার হাত দিয়ে আপনার মুখ টিপে আপনার চোখ রক্ষা করুন। এখন দ্বিতীয় পরিস্থিতি বিবেচনা করুন। একটি ভূমিকম্পে গ্যাস পাইপ ফেটে যেতে পারে, যা একটি বিপজ্জনক গ্যাস লিক তৈরি করতে পারে, যার ফলে আগুন এমনকি বিস্ফোরণ ঘটতে পারে। ধরুন আপনি বাড়িতে আছেন এবং আপনি যদি গ্যাসের গন্ধ পান বা হিসিস বা ফু শব্দ শুনতে পান, তাহলে সেই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনার উচিত প্রথমে জানলা খোলা এবং সঙ্গে সঙ্গে বিল্ডিং থেকে বেরিয়ে আসা। নিশ্চিত করুন যে আপনি জুতা পরেছেন, কারণ মাটিতে এবং আপনার বাড়িতে ভিতরে ভাঙা কাঁচ থাকতে পারে। এবার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। ধরুন আপনি একটি জনাকীর্ণ পাবলিক প্লেসে আছেন এবং হঠাৎ আপনি অনুভব করেন যে মাটি প্রচণ্ডভাবে কাঁপছে। সেই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনার দরজায় তাড়াহুড়ো করা উচিত নয়, পরিবর্তে ভারী কিছুর আড়ালে নিজেকে কভার করুন এবং এমন জিনিস থেকে দূরে থাকুন যা আপনার উপর পড়তে পারে। সবচেয়ে বড় কথা, ভূমিকম্পের সময় লিফটে কখনোই উঠবেন না। এখন আপনি যখন বাইরে থাকবেন তখন চতুর্থ পরিস্থিতি নিয়ে বিবেচনা করুন। ধরুন আপনি বাইরে আছেন এবং একটি ভবনের কাছে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আপনি একটি তীব্র ভূমি কাঁপানো অনুভব করেন। সেই মুহূর্তে আপনার কি করা উচিত? প্রথমত, আপনাকে বিল্ডিং, রাস্তার আলো এবং ইউটিলিটি তার থেকে দূরে সরে যেতে হবে এবং একটি খোলা জায়গায় হাঁটতে হবে। পঞ্চম পরিস্থিতি আপনার জন্য এখানে। ধরুন আপনি একটি চলন্ত গাড়িতে আছেন এবং হঠাৎ আপনি ভূমিকম্প অনুভব করেন। সেই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনার অবিলম্বে গাড়ি চালানো বন্ধ করা উচিত এবং গাড়িতে থাকা উচিত। ব্রিজ এবং টানেলের কাছাকাছি গাড়ি চালানো আপনাকে এড়িয়ে যেতে হবে। সবশেষে আপনার বিদ্যুতের লাইন, সাইন পোস্ট, গাছ বা লাইট পোস্টে আপনার গাড়ি থামানো এড়াতে হবে। আসুন এবার ষষ্ঠ অবস্থা দেখি। ধরুন আপনি ভূমিকম্পের সময় একটি উঁচু ভবনে আছেন। সেই মুহূর্তে আপনার কি করা উচিত? জানলা এবং বাইরের দেয়াল থেকে দূরে সরে যান। বিল্ডিং খালি করে দিন। লিফট ব্যবহার করবেন না, বিদ্যুৎ চলে যেতে পারে। জরুরি প্রস্থান ব্যবহার করুন। আপনি যদি আটকা পড়ে থাকেন তবে শান্ত থাকুন।
কাঠামোর শক্ত বা ধাতব অংশগুলিতে নখ করে কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। এখন দেখা যাক ভূমিকম্পের পর আমাদের কি কি নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করা উচিত। আসুন এখন ভূমিকম্পের পরের ধাপগুলো জেনে নিই। আপনি শান্ত থাকুন, রেডিও চালু করুন এবং রেডিওতে যে নির্দেশাবলী আসে সরকারের তরফ থেকে সেগুলো আপনি মেনে চলুন। সমুদ্র সৈকত এবং নদীর নিচু তীর থেকে দূরে থাকুন, কারণ বিশাল ঢেউ আছড়ে পড়তে পারে। আফটার শকের জন্য প্রস্তুত থাকুন। জল, গ্যাস এবং বিদ্যুৎ বন্ধ করুন। দেশলাই জ্বালাবেন না এবং সুইচ অন করবেন না। অবিলম্বে কোনো দাহ্য পণ্য যেটা ছিটকে যেতে পারে সেগুলো পরিষ্কার করা উচিত। যদি আপনি জানেন যে মানুষ কবর দেওয়া আছে, উদ্ধারকারী দলকে বলুন। খোলা পাত্র থেকে জল কখনোই পান করবেন না। যদি আপনার বাড়িটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে আপনাকে এটি ছেড়ে দিতে হবে। তাছাড়া ক্ষতিগ্রস্ত ভবনের কাছে যাওয়া বা প্রবেশ করা উচিত নয়। যদি সম্ভব হয় খাবার, ওষুধ এবং জলের পাত্র সংগ্রহ করুন। জরুরি অবস্থায়, দুর্যোগের সময় এবং পরে, যেমন ভূমিকম্প, স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবকরা প্রতিক্রিয়া এবং ত্রাণ কার্যক্রমে সক্রিয় হতে পারে। এখন স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে জেনে নেওয়া যাক। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন কাজ করে, যেমন ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে যাওয়া, প্রাথমিক চিকিৎসা, আগুনে প্রতিক্রিয়া, ত্রাণ শিবিরে ব্যবস্থাপনা, ত্রাণ সামগ্রী বিতরণ, ধ্বংসাবশেষ পরিষ্কার করা এবং পশুদের যত্ন নেওয়া। স্বেচ্ছাসেবকরা যে কোনো সংস্থার জন্য সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু হতে পারে। স্বেচ্ছাসেবকরা সরকারের উপদেষ্টার বার্তা বাহক হিসেবে কাজ করতে পারে এবং সতর্ক বার্তা প্রচার করতে পারে। স্বেচ্ছাসেবকরা ইউটিলিটি পুনরুদ্ধারে সরকারি সংস্থাগুলিকে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকদের রাষ্ট্র সব ধরনের সাধারণ পরিষেবায় ব্যবহার করতে পারে। এটির সাথে আমরা এই মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি। আসুন এই মডিউলে আলোচিত মূল বিষয়গুলো সংক্ষিপ্ত করে নেওয়া যাক। ভূমিকম্প হলো পৃথিবীর পৃষ্ঠের কম্পন, ঘূর্ণায়মান বা আকস্মিক ধাক্কা। বিভিন্ন ভূমিকম্প থেকে পাওয়া সিসমোগ্রাম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে পৃথিবীকে তিনটি প্রধান স্তরে বিভক্ত করা হয়েছে: ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। বিশাল শিলা পৃথিবীর প্লেটগুলির প্রান্ত বরাবর বৃদ্ধি পায়। যখন তারা সংকুচিত বা প্রসারিত হয়, শিলা তখন তীব্রভাবে স্থানান্তরিত হয়, যার ফলে ভূমিকম্প হয়। প্রধানত চারটি ফল্ট আছে: ডিপ স্লিপ স্বাভাবিক, ডিপ স্লিপ বিপরীত, স্ট্রাইক স্লিপ এবং তির্যক স্লিপ। সুনামি নামক বৃহৎ সমুদ্রের তরঙ্গ সাধারণত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা জলের নিচে ভূমিকম্পের কারণে ঘটে। রিক্টার স্কেল ভূমিকম্পের উৎসে নির্গত শক্তির পরিমাণ অনুমান করে। ভূমিকম্পের সময় আমাদের প্রতিটি ঘরে একটি নিরাপদ জায়গা বেছে নেওয়া উচিত এবং শান্ত থাকা উচিত। রেডিও, টিভি চালু করা এবং ভূমিকম্পের পরে আমরা এতে কোনো নির্দেশনা শুনি তা মেনে চলা উচিত। এটা আপনার বোঝার পরীক্ষার সময় চলে এসেছে। প্রদত্ত প্রশ্নের আপনি উত্তর দিন। এটি একটি মূল্যায়ন অনুশীলন। প্রতিটি প্রশ্নের সমান মান আছে। এই মডিউলটি সফলভাবে সম্পূর্ণ করতে আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে মডিউলটি সম্পন্ন করেছেন।